আওয়ার ইউনিভার্সের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত। চতুর্থ পর্বটি সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে তারা শেষ করেছিল। তারা দুজনেই নগ্ন অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে। জুন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আমার সাথে কি করেছ? টাইম বলে, বাজে কথা বলো না, এটা আমার ঘর, তুমি এখানে কিভাবে এলে? তুমি তো অনেক নাটক করছো। তাদের তিনজনকে দেখে সবাই হেসে ওঠে এবং তারপর গত রাতের একটি দৃশ্য দেখানো হয়। তাদের মনে পড়ে যে তারা একটি বোতল দিয়ে শুরু করেছিল, কিন্তু ধীরে ধীরে অনেক বোতল শেষ করে ফেলেছিল এবং অনেক মজা করেছিল। ট্রিয়াং জুনকে ফটোগ্রাফিও শেখাচ্ছে। তারা সবাই বলে, আমার বোনের কথা খুব মনে পড়ছে, এবং জুন অনেক কাঁদে। তারপর তাদের ঘুম পায় এবং গরমের কারণে তারা দুজনেই নিজেদের পোশাক খুলে ঘুমিয়ে পড়ে। এরপর তাদের ঠান্ডা লাগতে শুরু করে, তাই তারা দুজনেই একসাথে ঘুমিয়ে পড়ে এবং এখন তারা এই বাড়ির ভেতরে মদ পান করবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এটা করা খুবই ভুল, কারণ এর খারাপ প্রভাব উজুর ওপর পড়তে পারে। তারা একে অপরকে দোষারোপ করতে থাকে, ভাবতে থাকে কার দোষ ছিল। টাইম ঘরে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল, আর তখন ছিল সপ্তাহান্ত। তারা পুরো সপ্তাহান্ত একে অপরের সাথে কথা বলে না এবং বাড়িতে একাই সপ্তাহান্তটা শেষ করে। জুন, সে তার বন্ধুকে সবকিছু বলে। বন্ধুটি জিজ্ঞেস করে, তুমি কি ওই ছেলেগুলোর সাথে শুয়েছিলে? জুন বলে, বাজে কথা বলো না, আমি ঘুমিয়েছিলাম মানে আমি ঘুমিয়েছিলাম, আমি কিছুই করিনি। বন্ধুটি জিজ্ঞেস করে, ও কি সত্যিই এত সুদর্শন? জুন বলে, ও না, মদ খাওয়ার পর আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল, আমি এসব করেছি। বন্ধুটি বলে, তাহলে কি তুমি আবার ওর সাথে শুবে? জুন বলে, পাগলের মতো কথা বলো না। আর এদিকে টাইম মনোযোগী দিতে পারছে না। তার বন্ধুরা অবাক যে সে একটা মেয়ের সাথে থাকতে শুরু করেছে। তারা টাইমকে অদ্ভুত সব প্রশ্ন করছে, যেমন, তোমরা দুজনের গা থেকে নিশ্চয়ই একই রকম গন্ধ আসছে, তোমরা নিশ্চয়ই একই সাবান ব্যবহার করছো, বাথরুম থেকে বেরোনোর সময় তোমাদের নিশ্চয়ই পোশাক পরা থাকতে হবে, এবং তোমাদের মধ্যে নিশ্চয়ই খুব ঘনিষ্ঠতা আছে। টাইম বলে, না, মেয়েটি সারাদিন কাজে ব্যস্ত থাকে। আর টাইম বেরিয়ে যেতে শুরু করে। বাড়ি ফিরে তারা একে অপরকে মুখোমুখি হতে পারে না, সে বিব্রত বোধ করছে। পরিবেশটা বেশ অস্বস্তিকর। টাইংয়ের বুক ধরভর করতে শুরু করে। সেভাবে আমি এত মেয়ের সাথে প্রেম করেছি, কিন্তু ওর আশেপাশে আমার কেন এত নার্ভাস লাগে? জুন চিৎকার করে বলে, বাথরুম থেকে বেরিয়ে এসো, আমি কিছু জিনিস ভিতরে রেখে এসেছি। এবং যখন টাইম তাকায় তখন দেখে এটা একটা ব্রা। সে অবাক হয়ে যায়, সে বাইরে আসে, টুকরোগুলো ভিতরে রাখা হয়, তারপর সে তোয়ালের মধ্যে লুকানো ব্রাটা নিয়ে আসে। তারা দুজনেই একে অপরকে নিয়ে অস্বস্তি বোধ করে। বাড়িতে একটি পাইপ ঠিক করার সময় জুন তার পেশি দেখে বেশ মুগ্ধ হয়। পরের দিন অফিসে ম্যানেজার জুনকে আবার জিজ্ঞেস করেন, আপনি কি নিশ্চিত যে আপনি একজন লবিস্ট নন? জুন তা অস্বীকার করে। ম্যানেজার বলেন, তাতে কোনো সমস্যা নেই, তার স্বামী তাদের সন্তানকে নিয়ে এসেছেন, সে তাকে ভালোবাসত, তাতে কি? এদিকে জুনের প্রথম ভালোবাসা, তাদের সহতীর্থ ম্যানেজার ইউয়ানসেন এসে তাদের মিটিংয়ে আসতে বলেন। তারা এমন একটি কোম্পানি নিয়ে আলোচনা করছে যার সাথে তাদের কাজ করতে হবে, এবং সেখানে অনেক কঠোর পরিশ্রম এবং ব্যস্ত দিন কাটবে। জুন একটি প্রজেক্ট তৈরি করেছে এবং ইউয়ানসেনের সাথে এটি নিয়ে কাজ করবে। এদিকে টুং উজুকে ময়লা ফেলা শেখাচ্ছে। ঠিক তখনই প্রতিবেশী এসে তাইংকে দেখে দৌড়ে পালাতে শুরু করে। টুং উত্তর দেয়, হ্যাঁ, সেদিন বাড়িতে আগুন লাগিয়ে কোথায় পালিয়েছিলে? ঠিক তখনই প্রতিবেশীর মা এসে তাকে বকে বলেন, আমি বাড়িতে সিগারেট পেয়েছি, আমি তোমাকে বারণ করেছিলাম। প্রতিবেশী সে বলে, না না, আমি ধূমপান করি না। টুং উত্তর দেয়, সে ধূমপান করে, আমি ওকে নিজে দেখেছি। মা উত্তর দেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানি। প্রতিবেশী উত্তর দেয়, আপনি জানেন না যে এই রকম সময় একজন ভাইকে বাঁচানোর প্রয়োজন হয়, একমাত্র ভাইই আরেকজন ভাইকে বাঁচাতে পারে। টুং উত্তর দেয়, চুপ করো, তোমার জন্য আমি $1 বিলিয়ন হারিয়েছি। মা বলেন, নালটির সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই, কারণ সে কখনো আসে না বা ফোন ধরে না। প্রতিবেশী বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন সে আসবে সে অবশ্যই আপনার $1 মিলিয়ন ফেরত দেবে। সেই মেয়েটা কোথায়, আপনার সঙ্গী? ঠিক তখনই জুন এসে সে প্রতিবেশীকে যুগল বলে ঠাট্টা করতে শুরু করে। তারপর সবাই বাড়ি ফেরে। ঠিক তখনই জেসেন ফোন করে বলে, আমি তোমাকে একটা প্রজেক্ট পাঠাচ্ছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা শুরু করো। উজু কাঁদতে শুরু করে এবং টাইম চিৎকার করতে শুরু করে। জেসেন জিজ্ঞেস করে, তুমি কি বাইরে আছো? ওটা কিসের শব্দ? জুন বলে, না না, এখানে টিভিটা চলছে। টুং জিজ্ঞেস করে, তোমার ম্যানেজার কি তোমাকে বিরক্ত করে? জুন বলে, না, সেরকম কিছুই না, আমি জাস্ট ওখানে একটা স্থায়ী চাকরি পাওয়ার জন্য আমার বেস্টটা ট্রাই করছি, কারণ আমি এখন ওখানে এভাবেই কাজ করছি। আমি কয়েকদিন থেকে ওভারটাইম কাজ করছি, তাই তুমি কি দয়া করে উজুর খেয়াল রাখবে? টুং রাজি হয়ে যায়। পরের দিন সকালে যখন সে ঘর থেকে বের হয় তখনও টিভিটা চলছিল, তার মানে সে সারা রাত কাজ করেছে। এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। জুন আজকাল অনেক কাজ করছে। একদিন বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে,
ছাদের তারাগুলো খসে পড়ছে আর টুংয়ের সেই রাতের কথা মনে পড়ে যখন তারা দুজনেই মাতাল ছিল। জুন তাকে বলেছিল যে যখন তার বয়স 9 ছিল তখন তারা বেসমেন্টে থাকত, যেখানে বৃষ্টির পর জল ভরে যেত। তাই তার বোন ছাদে তারা লাগিয়েছিল যাতে জল নিচে না আসে, যেটা জুনের খুব পছন্দ হয়েছিল। এই কারণে জুন সেই ঘরে থাকে না, কারণ সে তার বোনকে খুব মিস করে এবং বসার ঘরে ঘুমায়। সে বলে যে তার বোন খুব ভালো ছিল, সে আমার মায়ের মতো রান্না করে আমাকে খাওয়াতো। শেষবার তার সাথে আমার এই ঘরেই কথা হয়েছিল। সে অভদ্র আচরণ করছিল এবং অনেক কাঁদছিল। এখন টাইং সেখানে একটি পদ রান্না করছে এবং উজু এবং জুনকে তা চেখে দেখতে বলছে। বেশ রাত হয়ে গেছে। টুং ফোন করে বলছে যে জুনের আসতে কিছুটা সময় লাগবে, কারণ সে কাজে ব্যস্ত। টুং এখানকার সব খাবার রান্না করে এখন অপেক্ষা করছে। খুব রাত হয়ে যাচ্ছে। ইউয়ানসান জুনকে বাড়ি নামিয়ে দিচ্ছে। সে জিজ্ঞেস করে, তুমি কি এখনও তোমার বোনের সাথে থাকো? জুন বলে, না, আমি একা থাকি, আমার হাতে সময় ফুরিয়ে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, তাই সে বলে যে তার একটা ছাতা নিয়ে গিয়ে তাকে বাঁচানো উচিত, কারণ সে ছাতা নেয়নি। তাই উজুকে একটি প্রতিবেশীর বাড়িতে রেখে সে ছাতাটা নিয়ে তার জন্য অপেক্ষা করতে বাস স্টপে যায়। সে আসা প্রত্যেকটি বাসের দিকে তাকিয়ে থাকে, ভাবতে থাকে কখন সে আসবে, কিন্তু সে কখনোই আসে না। ঠিক তখনই একটা বড় গাড়ি তার গায়ে কাদা ছিটিয়ে দেয় এবং সে থেমে যায়। জেসন গাড়ি থেকে বেরিয়ে আসে। সে বলে, ওয়াও, কি লম্বা, সুদর্শন এবং সুসজ্জিত। ঠিক তখনই জুন গাড়ি থেকে বেরিয়ে আসে, আর সেই দৃশ্য দেখে টাইংয়ের বুকটা কেঁপে ওঠে। সে নিদের দিকে তাকায় যে অনেক বিশৃঙ্খল অবস্থায় দাঁড়িয়ে আছে। তারপর সে জেসনকে দেখতে পায়, যে সুসজ্জিত, তার পোশাক ভালো আর একটা গাড়িও আছে, আর সেভাবে আমি তো এবার শেষ হতে চলেছি। তারপর তাদের চোখাচোখি হয়। টাইং বলে, ও আমি তোমাকে অকারণে চাপ দিচ্ছিলাম, তোমার কাছে তো অনেক অপশন ছিল। তারা দুজনেই বাড়ি ফিরে যায়। জুন তার কাছে ক্ষমা চায় আমাকে অপেক্ষা করানোর জন্য। টাইং বলে, তুমি তো বলছো তোমার কেউ নেই, তাহলে সে কে ছিল? জুন বলে, সে আমার ম্যানেজার। টাইং জিজ্ঞেস করে, তাহলে সে তোমাকে লিফট দিল কেন? তারা তর্ক করে। টাইং বলে, জাহান্নামে যাও। সজোরে দরজা বন্ধ করে ঘরে ঢুকে যায়। তারপর বেরিয়ে এসে সে বলে, আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিও না। এদিকে যে অভিনেত্রীর ফটোশ্যুট নিচু করেছিল সে তার ভাবমূর্তি উন্নত করেছে এবং এখন অনেক কাজ পাচ্ছে। একটি ম্যাগাজিনও প্রকাশিত হয়েছে যেখানে মিচু টাইংকে তার ক্যামেরাম্যান সহকারী হিসেবে উল্লেখ করেছে। টাইং, সে আনন্দে আত্মহারা। তার বন্ধুরা এমনকি পার্টির জন্য বলতে শুরু করেছে। জুনও এই সাফল্যে খুব খুশি। এদিকে মিচু ফোন করে তাকে আগামীকাল তার ক্যামেরা নিয়ে অফিসে আসতে বলে, কিন্তু সে ফোন ধরে না এবং জুন তাকে যেতে উৎসাহিত করতে শুরু করে। সেই মাতাল রাতে জুন তাকে বলেছিল যে সে একটা মেয়েকে পছন্দ করত আর এই ক্যামেরা দিয়ে তার ছবি তুলত, কিন্তু মেয়েটি তাকে ছেড়ে চলে যায় এবং তারপর থেকে সে আর ক্যামেরাটি ধরেনি। জুন তাকে বোঝানোর চেষ্টা করছে যেন সে এভাবে হাল ছেড়ে না দেয়, তার আগামীকাল চলে যাওয়া উচিত, তাকে এগিয়ে যেতে হবে। টাইং সে কি করবে ভাবতে শুরু করে এবং তারপর রাজি হয়ে যায়। সে সন্ধ্যায় বের হতে চলেছে। সে জুনকে ফোন করে জানায় যে সে প্রস্তুত। বের হওয়ার সময় তাকে সময় মতো বাড়ি পৌঁছে উজুর কেয়ার নিতে হবে। জেসন জুনকে কাজটি দেয় এবং তাকে একটি হোটেলে নিয়ে যায় যেখানে তাদের ক্লায়েন্ট আসতে চলেছে। জুন টাইংয়ের কাছে ক্ষমা চায়। টাইংও হাল ছাড়বে না। সে উজুকে নিয়ে মিচুর অফিসের দিকে রওনা দেয়। উজুর খরগোশের খেলনাটি বাড়িতে ফেলে আসায় উজু অঝরে কাঁদছে। এদিকে হোটেলে তারা দুজন কাজ করছে। পরিস্থিতি বেশ গুরুতর। টাইং স্টুডিওতে পৌঁছায়। ক্যামেরার আলো দেখে সে বেশ অবাক হয়। মিচু জিজ্ঞেস করে, আপনি এই বাচ্চাটাকে কেন নিয়ে এসেছেন? টাইং বলে, এটা একটা জরুরি অবস্থা ছিল। এরপর মিচু তার ইন্টারভিউ নিতে শুরু করে। সে একটা ছবি তোলে। এদিকে উজু তাকে খুব বিরক্ত করে। সে কাজে বাধা দেয় এবং জিনিসপত্র ফেলে দেয়, তাই সে তারও একটা ছবি তোলে। কাজ প্রায় শেষ। ইয়াসান তাকে সব কিছু শেখাচ্ছে। অতীতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে ইয়াসান তার কলেজের দিনগুলিতে তাকে একইভাবে সাহায্য করত। বর্তমানেও ঠিক একই ঘটনা ঘটছে। তারা দুজনেই পুরনো দিনের পুনরাবৃত্তি করছে। তারা পুরনো দিনের কথা মনে করছে আর ভাবছে যে তারা সারা রাত ধরে কঠোর পরিশ্রম করত। এদিকে উজু সবকিছু ভেঙে ফেলেছে এবং তার আঙুলে আঘাত পেয়েছে। সে দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং তাকে অভিভাবকের ফোন করতে বলা হয়। অভিভাবক সেখানে নেই, তাই সে জুনকে ফোন করে। তবে জুনের মোবাইলটি সে গাড়িতে ফেলে রেখেছে। সব কাজ শেষ করে অনেকক্ষণ পর যখন সে তার ফোনের দিকে তাকায় সে অবাক হয়ে যায়। টাইং তাড়াতাড়ি তাকে হাসপাতালে ডাকে এবং জেসন জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাকে হাসপাতালে যেতে হবে? এটা শুনে টাইং আরও রেগে যায়। সে বিভ্রান্ত হয়ে ভাবতে থাকে কেন সে ওই ছেলেটার সাথে সময় কাটাচ্ছে। কিছুক্ষণ পর সে হাসপাতালে পৌঁছায়। উজুর আঙুলে সেলাই দেওয়া হয়েছে। টাইং প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি ফোন ধরনি, তোমার আরও আগে আসা উচিত ছিল। জুন বলে, আমি ব্যস্ত ছিলাম। সে বলে, তুমি খুব অদ্ভুত, তুমি
একটা বাচ্চার যত্ন নিতে পারো না, তুমি নিজেই যত্ন নিতে পারো না, তুমি কি করবে? জুন তখন পাল্টা চিৎকার করে বলতে শুরু করে, ওর দেখাশোনা করা তোমার দায়িত্ব ছিল, তোমার জন্য ও আহত হয়েছে। এখন তারা দুজনেই তাদের মধ্যে বিশাল এক ঝগড়া হয়েছে। এরপর ডাক্তার উজুর ব্যাপারে জিজ্ঞেস করেন। বিস্তারিত সব পরিষ্কার, কিন্তু জুন একটা জিনিস জানে না। আমি উজুর ব্যাপারে জানি না, কিন্তু টাইম সব কিছু জানে। সে কখন খায়, কখন ঘুমায়, কতক্ষণ ঘুমায়, কখন ঘুম থেকে ওঠে, সব কিছু। এরপর ওরা তিনজন বাড়ি ফেরে। জুন উজুকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। টাইম ঘর থেকে বেরিয়ে এসে ওদের দিকে তাকায় এবং তারপর চলে যায়। সে আফসোস করে যে হয়তো জুনকে আমি একটু বেশিই বলে ফেলেছি, তাই না? এরপর সে দোকানে গিয়ে জুন আর উজুর জন্য কিছু উপহার কিনে বাড়ি ফেরে। এদিকে আমরা বাড়ির বাইরে ইয়াসানের গাড়ি দেখতে পাই। সে ঘরে ঢোকার সাথে সাথে ইয়াসান পেছন থেকে খাবার নিয়ে এসে ডোরবেল বাজাতে শুরু করে। সে জিজ্ঞেস করে সে কে। সে তাকে বলে যে সে বাড়ির মালিক। দরজা খোলে আর ওরা দুজনেই হতবাক হয়ে যায়। জুন মাথা চেপে ধরে কাঁদতে থাকে। চতুর্থ পর্ব এখানেই শেষ হয়, কারণ এটাই তাদের এলাকা। এ ফোন ধরে না, আর সে তো এখানে আগে কখনো আসেনি। সে ফোন ধরে, দেখে মনে হচ্ছে সে এখানে প্রথমবারের মতো এসেছে। পরের পর্বে দেখা যাবে এরপর কি হয়। এরপর কি হয় তা দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।